এই সাংস্কৃতিক সন্ধ্যার দ্বারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি তো ফিলসফির মানুষ, আমি তত্ত্ব নিয়ে কথা বলি। তত্ত্বের মূল কথাটা হচ্ছে একটা শরীরের মধ্যে যেমন একটা স্কেলেটন বা কঙ্কালের একটা স্ট্রাকচার দরকার, তেমনি করে সেখানের মধ্যে মাংস দরকার, তেমনি করে রক্ত প্রবাহ দরকার। সংস্কৃতি হচ্ছে আমাদের কাছে রক্ত প্রবাহের মতো। আর আমাদের যে বিশ্বাসের যে কাঠামো, সেটা হচ্ছে আমাদের শরীরের কঙ্কালের মতো। অথবা আমরা যদি এভাবে বলি যে আমরা যেভাবে নিঃশ্বাস নেই, সংস্কৃতি হচ্ছে যে আমাদের সেই নিঃশ্বাস। আমরা যেভাবে বিশ্বাস করি, যেভাবে জীবনযাপন করি, সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। এই ক্যাম্পাসে, এই জায়গাতে যেসব অনুষ্ঠানগুলো সবসময় হয়, আমরা বিশ্ববিদ্যালয়ে যারা থাকি তারা দেখি যে সেই সংস্কৃতি হচ্ছে পাশ্চাত্যের সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে ইন্ডিয়ার সংস্কৃতি। যেই সংস্কৃতির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আপনি বুঝবেন না এই পারফরমেন্স যারা করছে তারা কি মুসলিম নাকি নন মুসলিম। আমরা বলবো না যে এখন থেকে যারা তোমরা ওয়েস্টার্ন কালচারকে এক্সারসাইজ করেছো তোমরা করতে পারবে না, সেটা আমরা বলবো না। তোমরা তোমাদেরটা করো। যারা ইন্ডিয়ান কালচারকে যারা এতদিন প্রমোট করেছো, থ্যাংক ইউ, তোমরা করো, অসুবিধা নাই। কিন্তু তোমরা যে অস্পৃশ্য করে রেখেছিলে ইসলামিক সংস্কৃতিকে, সেই ইসলামিক সংস্কৃতি ইতিহাসের ন্যায্য পাওনা চুকিয়ে আজ তার স্থান করে নিয়েছে। যার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি 0 পয়েন্ট থেকে দাড়ি ওয়ালা, টুপি পরা, পাঞ্জাবি পরা, জুব্বা পরা লোকেরা আসতেছে। আমি নিজেও ভাবছিলাম আমার একটা জুব্বা আছে, এটা পরে আসবো কিনা। এটার মানে এই নয় যে সবাইকে আমরা জুব্বা পরিয়ে ছাড়বো। কিন্তু আমাদের দেশের সেই জনগণ যারা দাড়ি রাখে, টুপি পরে, পাজামা পাঞ্জাবি পরে, জুব্বা পরে, বোরকা পরে, হিজাব পরে, তারাও আমাদের দেশের নাগরিক। এই বিশ্ববিদ্যালয়ের সুশীলরা সেটা ভুলে গিয়েছিল। তারা মনে করেছিল শুধু তারাই বাংলাদেশ। না, কতটা ঠিক নয়। এবং আজকে ইসলামপন্থীরা যে একটা অবস্থান গড়ে তুলেছে অনেক রক্তের বিনিময়ে, 2024 এমনিতেই আসে নাই। 2013 সালে শাপলা চত্বরে শত সহস্র আলেমদের যে রক্ত ঝরেছিল, যেখানে ক্যামেরা ছিল না, টিভিতে প্রচারিত হয় নাই, তাদের রক্ত 2024 সালের এই স্বাধীনতাকে এনে দিয়েছে। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, আমি হাটহাজারী মাদ্রাসায় যখন ভিজিট করেছি, আমাদের বাড়ির পাশে ওবায়দিয়া মাদ্রাসায় গিয়েছি, সেখানকার ওস্তাদদেরকে বলেছি আপনাদের শিক্ষা ব্যবস্থা অসাধারণ। 2টা জিনিসের শুধু ঘাটতি। একটা জিনিস হলো ক্রিটিক্যাল থিঙ্কিং, আরেকটা হলো শিক্ষার্থীদের চিত্ত বিনোদনের অভাব। যে কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু শিক্ষার্থীর শারীরিক, মানসিক যেই উৎকর্ষতা, তার যে সুস্থতা, তার যে গ্রোথ, এটা কিন্তু দরকার। তো এই যে চমৎকার শিক্ষা ব্যবস্থা, অসাধারণ একটা শিক্ষা ব্যবস্থা আমাদের আশেপাশেই আছে, আমরা কিন্তু কোনোদিন এটা খেয়াল করি নাই। আমার 30 বছরের শিক্ষকতা জীবনে আমাদের বাড়ির কাছে, বলবো না, আমাদের বাড়ির সীমানার শেষ বাবুনগর মাদ্রাসার সীমানা প্রাচীর শুরু। I never visited বাবুনগর মাদ্রাসা, নেভার, আনটিল রিসেন্টলি, 10-15 বছর আগে। এই কিছুদিন আগে আমি সে মাদ্রাসা ভিজিট করেছি। ইসলামিয়া মাদ্রাসাতে আমি গিয়েছি একটা দস্তরবন্দি সম্মেলনে, আর সম্ভবত 2000 কত সালের দিকে হবে। মৌলানা শফি সাহেব সেখানে গেছিলেন, প্রধান অতিথি ছিলেন। এর কাছাকাছি সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা কনভোকেশন হয়েছে। আমি লিখেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজন থেকে ইসলামী হাটের যে মাদ্রাসার আয়োজন, সেটা আয়তনে ছোট কিন্তু অনেক বেশি সিস্টেমেটিক, সুন্দর, সুশৃঙ্খল এবং অনেক সফল। এটা আমি তখন লিখেছিলাম। তো একজন শিক্ষাবিদ হিসাবে অসাধারণ একটা শিক্ষা ব্যবস্থা এদেশের অরিজিনাল যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই যে 2টা ঘাটতি বললাম, একটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ একটা জিনিসকে সামগ্রিকভাবে মূল্যায়ন করা যে ব্যাপারটা, সেটার একটা ঘাটতি আছে। আর একটা হলো এই যে চিত্ত বিনোদনের ব্যবস্থা।
তা আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আমার মতো চিত্ত বিনোদন করুন, এবং বিশ্ববিদ্যালয়ের চিত্ত বিনোদনের যত ব্যবস্থা আছে সেগুলোকে যে আমি লেজিটিমেট করছি সেটাও না, এগুলো অনেকখানি স্থূল, অনেকখানি জৈবিক। কিন্তু আমার খুব ভালো লাগছে আসল সময়ে আসল জিনিসটা বের হয়ে গেছে। সেই নজরুলের গানগুলো চলে আসছে, কারা রইল হো কপাট, মোরা ঝঞ্ঝার মতো চঞ্চল, হ্যাঁ, ঘুম পাড়ার এই মাসি পিসির গানগুলো কিন্তু তলায় গেছে। আপনি আপনার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেটাকে জাতির উপরে চাপাতে পারেন, কিন্তু সময়ে সেটা কোনো কাজে লাগে নাই। ঘুমানোর সময় এক ধরনের গান আছে, যারা গান করবে তারা ভালো জানে, আর জাগরণের এবং সংগ্রামের একটা গান আছে, সেগুলো ফিরে আসছে। আমার কাছে খুবই ভালো লাগছে। এই বৃষ্টিও চলছে, আমার বক্তৃতাও চলছে, আমি খুব এনজয় করছি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই আয়োজকদের মধ্যে কেউ কেউ গত শনিবার আমার বাসায় গিয়েছিলেন, আগামী শনিবারও আমরা একটা আয়োজন করছি। প্রতি শনিবার বিকেলবেলা আমার বাসাতে আমরা একটা কথাবার্তা, আলাপ আলোচনা, বুদ্ধিভিত্তিক চর্চার একটা আয়োজন করছি। তো সেখানে আমি আলোচনার মধ্যে বলেছিলাম, এই কথাটা শুরুই করেছিলাম এটা দিয়ে, যে আপনি ভালো গান গাইবেন, আপনি গানের সুরারোপ করবেন, আপনি ভালো গীতিকার হবেন, আপনি ভালো সঙ্গীতজ্ঞ হবেন, এই জন্য ক্লাসিক্যাল সঙ্গীত আপনাকে একদম ওস্তাদ হয়ে উঠতে হবে, এটা নট নেসেসারি। চৌধুরী গোলাম মওলা ভাই এই গানটা লিখেছেন, সুরারোপ করেছেন, গেয়েছিলেন, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। খুব অসাধারণ একটা গান। মওলা ভাইকে আমি ইন্টারভিউ করেছি, আমার সামাজিক আন্দোলন নামক চ্যানেলের মধ্যে আছে। শুধু এই গান নয়, উনি যখন রবীন্দ্রসঙ্গীত গাইছেন তখন ওস্তাদারা বলছে এটা খুবই প্রফেশনাল লেভেলে হয়েছে। ওনাকে বললাম যে আপনি সুরগুলো কোথায় পেয়েছেন, আপনি কি ট্রেনিং নিয়েছেন? না, উনি ট্রেনিং নেন নাই, এগুলো আল্লাহ তাআলা ভিতর থেকে দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের ভিতরের মধ্যে কিন্তু প্রতিভাগুলো রয়ে গেছে। আমরা পরিমিত মাত্রায় এই চিত্ত বিনোদনের ব্যবস্থা এবং সংস্কৃতি চর্চা সেটা আমরা করব। সংস্কৃতি হচ্ছে শুদ্ধ মনন, এই জিনিসটা আমাদের দরকার আছে। আমি লাস্ট কথাটা বলবো, এই কথাটা বলে, সকল ইসলামিক সঙ্গীত যারা চর্চা করেন, আল্লাহর রাস্তায় সেটা করবেন না। আল্লাহর দুনিয়ায় সৃষ্টি যা কিছু ভালো সব কিছু জায়েজ, আর যা কিছু খারাপ সব না জায়েজ। একটা না জায়েজ জিনিসকে আপনি ইসলামী নাম দিলেও কি না দিলেও কি আসা যায় না। আর ইসলামী গণিতের মধ্যে ইসলামী সঙ্গীত উপন্যাস মানসম্পন্ন ছাড়া এই হিন্দি গানের প্যারোডিতে ইসলামী সঙ্গীত করবেন না, এই কাজটা করবেন না। নিজেদের মধ্যে থেকে গ্রো আপ করার চেষ্টা করেন। আপনার কোনো ট্রেনিং ছাড়া আপনারা সবচেয়ে ভালো গানটা সুরারোপ করতে পারবেন, গাইতে পারবেন, সবচেয়ে ভালো কবিতাটা লিখতে পারবেন। কবিতা লেখার জন্য, কবি হওয়ার জন্য যেমন ট্রেনিং এর দরকার হয় না, সাহিত্য, সংস্কৃতি, যে কোনো ক্রিয়েটিভ জিনিস সেটা নাজিল হয়, এটা একটা এলহামের মতো। আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার কোয়ালিটি জিনিস মানুষ সাবস্ক্রাইব করবে, এবং আপনাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনার টুপি, দাড়ি, পাঞ্জাবি, বোরকা, হিজাব এগুলোকে সাবস্ক্রাইব করবে। তাহলে কাজের কাজ হচ্ছে যে কোয়ালিটি ডাজ ম্যাটার, কোয়ালিটি বিল্ড আপ করা। তো এই প্রোগ্রামটাতে আরো যারা আসার কথা ছিল তারা কেন আসে নাই, আর সেটা খুব রহস্য। আমি খুবই অবাক হয়েছি, এটা খুবই অসৌজন্যমূলক একটা কাজ হয়েছে যে আপনি দাওয়াতটা নিলেন, শেষ মুহূর্তে বললেন যে আগের দিন আমি আসতে পারবো না। কোনো অসুবিধা নাই, শূন্যস্থান কখনো অপূর্ণ থাকে না, শূন্যস্থান কখনো অপূর্ণ থাকে না। কেউ যদি মনে করেন যে আমরা না হলে এখানে ইসলামের ঝান্ডা কেউ উড়ানো থাকবে না, কথাটা ঠিক না। সুস্থ সংস্কৃতি চর্চা এখানে চলবে। এই বিশ্ববিদ্যালয় মাদ্রাসাও হবে না, বিশ্ববিদ্যালয়ের নামেই থাকবে, কিন্তু মাদ্রাসা বলে যে একটা গালি এখানে চর্চা হয় সেটা কিন্তু বন্ধ হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ে লোকদের স্বীকার করা উচিত লেখাপড়া যদি কিছু হয় সেই মাদ্রাসাগুলোতেই হয়। আমি সন্ধ্যার পরে যখন বাবুনগর মাদ্রাসায় গেছি, সম্ভবত মাদ্রাসা সিস্টেম এটাকে তাকরা বলে, আমি মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয় নাই, আমার পড়ানটা জুড়ে গেছে। রুশাদ ফারাবি এরকম নামে একজন টিচার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গতকালকে ফেসবুকে লিখেছে যে সারা রাত ছেলে মেয়েরা ক্যাম্পাসে ঘুরে বেড়ায় না। বিশ্বের কোনো ক্যাম্পাসে ছেলে মেয়েরা সারা রাত ঘুরে বেড়ায় না। যারা ন্যাংটা হয়ে চলে, ন্যাংটা হওয়ার জন্য 2টা দিন তাদের বরাদ্দ আছে, এগুলো বলে উইকেন্ড। তো এই যে হলগুলো পড়ে আছে, প্রভোস্ট আছে, হাউস টিচার আছে, তাদের কোনো দেখভাল নাই, কোনো কিছু নাই।
আমি মনে করি একটা সুস্থ বিশ্ববিদ্যালয় হবে যেখানে জ্ঞানের চর্চা হবে। আমি বক্তৃতা দিব না বলে বলছিলাম, কিন্তু অনেক কথা বলছি। আরেকটা পয়েন্ট বলবো, এটা বলার কথা ছিল না, সরি। এই স্টেশনে দুজন মুচি বসে, তাদেরকে দিয়ে আমি জুতা পালিশ করাই। তো সেখানে আমি জুতো পালিশের জন্য দাঁড়াইছি। ল ডিপার্টমেন্ট থেকে পাশ করে একটা ছেলে আসলো, আমাদের ডিপার্টমেন্টের একটা ছেলে। তারা বলে যে সংবিধান ইত্যাদির উপরে তারা একটা সেমিনার করবে। ডক্টর কামাল হোসেন স্যার রাজি হয়েছেন, ওনার মেয়ে ব্যারিস্টার সারা হোসেন, উনিও রাজি হয়েছেন। সেই নিয়ে আমি কথা বলতেছিলাম। আমি ছেলেটাকে বললাম যে দেখো, এমন একটা সংবিধান সভা, আইন সভা, যারা আইন তৈরি করবে, সেখানে চোর, গুন্ডা, বদমাইশ, ব্যবসায়ী এবং সব বাজে লোকের আছে। যারা আইন পড়ায়, যারা ফিলোসফি পড়ায়, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন যারা চর্চা করে, আইনজীবী, তাদের কোনো অধিকার নাই সেখানে বসা। আমরা যদি পার্লামেন্টে ইলেকশনে দাঁড়াইতে হয়, আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পদ থেকে ইস্তফা দিয়ে তারপর ইলেকশনে দাঁড়াইতে হবে, জিতি না জিতি পরের কথা। পুরো উল্টোমুখী একটা দেশ চলছে। দেশ পুনর্গঠনের এই সময় আপনাদের সব কথা বলতে হবে। ওই আইন বিভাগের ছেলেটাকে বলেছিলাম, তুমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গেছো, কখনো কি শুনেছ টিচারদের মধ্যে, ছাত্রদের মধ্যে বুদ্ধিবৃত্তির চর্চা নিয়ে পরস্পরের কথা হচ্ছে? না, এটা কখনো হয় নাই। আশা করি এখন থেকে সেটা হবে। বিশ্ববিদ্যালয়ের মানে আসবে, বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কর্মকাণ্ড থাকবে। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেউ কাকে মারবে না, অন্যায়ভাবে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করবে না। জ্ঞান চর্চা এখানে চলবে, তার অংশ হিসেবে এক্সট্রা একাডেমিক সকল কার্যক্রম চলবে। কলরব এখানে প্রোগ্রাম করতে আসছে, সেটা কলরবের কোনো ক্রেডিট না, এটা বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট। বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট যে এই বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রীরা আসে সনাতনী মূল্যবোধ নিয়ে, সেই মূল্যবোধের যারা অনুসরণ করে, তাদেরকে তারা এখানে স্থান দিচ্ছে। আমি তাদেরকে স্বাগত জানাই।